জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি অফ ইউরোপের দুটো অনবদ্য জায়গা, 1830 সালের জুলাই বিপ্লব এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব। এই দুটো বিপ্লব পড়তে গিয়ে মনে রাখা দরকার, পৃথিবীর একমাত্র দেশ ফ্রান্স যারা 60 বছর এর ব্যবধানে তিনটে বিপ্লব দেখেছিল। 1789 সালে ফরাসি বিপ্লব, 1830 সালে জুলাই বিপ্লব এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব এই ফ্রান্স দেখেছিল। বলা বাহুল্য 1789 সালে ফরাসি বিপ্লবের যে ঘটনাগুলি ঘটেছিল তারই পুনরাবৃত্তি অনেক ক্ষেত্রে ঘটল। এজিপি টেলর বলছেন 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব। এই জুলাই বিপ্লবের সময় আমরা জানি বুর্ব রাজবংশের পতন ঘটবে, দীর্ঘদিন চলে আসা দশম চার্লসের পতন ঘটবে এবং নতুন এক রাজবংশ ফ্রান্সে প্রতিষ্ঠা হবে যার নাম অরলিয়েন্স বংশ। লুই ফিলিপ সিংহাসনে বসবে। লুই ফিলিপের নেতৃত্বে 18 বছরের শাসন চালু হবে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তার শাসন এসেছিল বলেই তাকে আমরা জুলাই রাজতন্ত্র বলবো। সেই জুলাই রাজতন্ত্র 18 বছর ধূলিসাৎ হয়ে যাবে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে। বলা বাহুল্য 1848 সালের এই ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে শুধু জুলাই রাজতন্ত্রের পতন ঘটবে তা নয়, লুই ফিলিপের পতন ঘটবে তা নয়, 1815 সাল থেকে চলে আসা সেই মেটারনিক ব্যবস্থার পতন ঘটবে, মনে রাখবে এটা। আর এই 1848 সালে এই যে ফেব্রুয়ারি বিপ্লব ঘটল, এরপরে ফ্রান্সে তৈরি হবে দ্বিতীয় প্রজাতন্ত্র। আমরা জানি ফরাসি বিপ্লবের পরবর্তীকালে 1792 সালে 91,000 ঢেউ বা ধ্বজা উঠে গেছিল। 1792 সালে ফ্রান্সে তৈরি হয়েছিল প্রথম প্রজাতন্ত্র। 1848 সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় প্রজাতন্ত্র, যার প্রাণপুরুষ কর্ণধার প্রধান হবে লুই নেপোলিয়ান, যার রক্তে ছিল নেপোলিয়ানের রক্ত, রাজতন্ত্রের মূর্ত প্রতীক। তিনি বুঝতে পেরেছিলেন ফ্রান্সের মানুষ রাজতন্ত্র চাইছে না, তাই তার রক্ততে, ধমনীতে, শিরাতে রাজতন্ত্র প্রবাহমান হলেও মুখে তিনি বলেছিলেন আমি রাজতন্ত্র বিশ্বাস করি না, আমি প্রজাতন্ত্র বা গণতন্ত্রের মূর্ত প্রতীক। একটা ক্ষুধার্ত মাছ কয়েকদিন খাবার পায়নি, সে খাবারটা যখন পেল সে ভাবেনি যে খাবারটার ভেতরে মাছের কাঁটা রয়েছে। খাবার খেতে গিয়ে সে মাছে আটকে গিয়েছিল কাঁটাতে। এখানেও ঠিক তাই, ফ্রান্সের জনগণ চেয়েছিল একটা সুষ্ঠু পরিবেশের গণতান্ত্রিক সরকার, একটা প্রজাতান্ত্রিক সরকার, সেটাই চেয়েছিল। লুই নেপোলিয়ান বুঝতে পেরে রক্তে তার রাজতন্ত্র থাকলো, মুখে ঘোষণা করলেন আমি রাজতন্ত্র বিশ্বাস করি না, আমি প্রজাতন্ত্র বিশ্বাস করি। 1848 সালে তার এই স্লোগান ফ্রান্সের মানুষ তাকে দুহাত ভরে টেনে নিয়েছিল হাতে শাসক বলে। তিনি 4 বছর দ্বিতীয় প্রজাতন্ত্রের শাসক ছিলেন। মনে রাখতে হবে এই সময় লুই নেপোলিয়নের অভিনয় ছিল, তিনি জাতিতে ছিলেন দাঁড়কার, নিজে ছিলেন ময়ূরের মতো পেখম তুলে, তার নৃত্য ময়ূরের মতো, জাতিতে তিনি ছিলেন দাঁড়কাত। মানুষ সেটা বুঝতে পারেনি, ভুল করেছিল। 4 বছর পর 1852 সালে লুই নেপোলিয়ান নিজের প্রতিষ্ঠিত দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, আর নিজের নাম লুই নেপোলিয়ান পরিবর্তন করে রাখলেন তৃতীয় নেপোলিয়ান। আর এই তৃতীয় নেপোলিয়ানের সম্রাট 1852 সালে যে দ্বিতীয় সাম্রাজ্য তৈরি হলো, তার পতন ঘটবে 1870 সালে বিসমার্কের নেতৃত্বে সেই সেডানের যুদ্ধের মধ্য দিয়ে। ইতিহাস এইভাবে প্রবাহিত হয়েছিল। আমি বোর্ডওয়ার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। 1855 সালে ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে আমরা দেখলাম যে মেটারনিকের উত্থান ঘটল, নেপোলিয়নের পতন ইতিমধ্যে ঘটে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেন্ট হেলেনা দ্বীপে। 1855 সালে নেপোলিয়ন যখন প্রথমে এলবা দ্বীপে নির্বাসিত হয়, তখন কিন্তু রাজত্ব করেছিল 18 লুই। কে রাজত্ব করেছিল? 18 লুই। আবার যখন নেপোলিয়ন ফিরে এলেন তখন 18 লুই সিংহাসনচ্যুত হলেন। নেপোলিয়নের পতনের পরে আবার দ্বিতীয়বার সিংহাসনে বসলেন 18 লুই। তো 18 লুই বুড়ো বংশাশক রূপে দুবার সিংহাসনে বসছিলেন। নেপোলিয়ন যখন এলবা দ্বীপে নির্বাসিত হয় তখন কয়েক মাস, বলতে বাধা নেই, আবার নেপোলিয়ন পতনের পর বসলো 18 লুই। তিনি 1815 থেকে 1824 রাজত্ব করলো। খেয়াল করবে এবারে 1824 সাল থেকে আমরা পেয়ে গেলাম কাট অফ এসিয়েট, কাট অফ আর্টিয়াস বা দশম চার্লস বা ডিউক অফ আর্টিয়াস, যিনি 6 বছর ছিল 1830 সালে। মনে রাখবে এইটা। তার সেই 14 নম্বর ধারা বলে 4টি অর্ডিন্যান্স জারি করবে দশম চার্লস তার মন্ত্রী পলিগন্যাককে দিয়ে। মানুষ মানতে পারবে না। ন্যাশনাল পত্রিকার তৎকালীন সম্পাদক থিয়ার্সের নেতৃত্বে, যিনি ভিয়েনা কংগ্রেসে পৌরোহিত্য করেছিলেন টেরিল্যান্ড, তিনি প্রতিবাদে নেমে পড়বে এবং শেষ পর্যন্ত পতন ঘটবে দশম চার্লসের শাসন। আর 1830 থেকে 1848 পর্যন্ত যে লুই ফিলিপ রাজত্ব করবে, যেটাকে আমরা জুলাই রাজতন্ত্র বলছি। আর 1848 থেকে 1852 কে লুই নেপোলিয়ান, এটা হচ্ছে লুই ফিলিপ, এটা লুই নেপোলিয়ান। 1852 থেকে 1870 লুই নেপোলিয়ান নাম পরিবর্তন করে রাখবে কি তৃতীয় নেপোলিয়ান। এই জায়গাটা একটু ছকটা ভালো করে মনে রাখবে, তোমরা ভালো করে বুঝে নাও, আস্তে আস্তে বুঝে নেবে, কণ্ঠটা শুনবে কিভাবে আঁকছি। হিস্ট্রি অফ ইউরোপকেও সহজভাবে দেখবে না, ভাববে না, একটু ভালো করে বুঝতে হবে। ভারত ইতিহাসের থেকে ইউরোপ ইতিহাস আরও সাইন্টিফিক, আরও প্রেক্ষাপটযুক্ত ইতিহাস। বুঝতে পারলে সত্যি খুব সহজ।
এইটা গেল একটা পার্ট। এবারে আমরা দেখব জুলাই ফেব্রুয়ারি থেকে যে কটা প্রশ্ন তোমাদের আমি রেখেছি, এই জায়গাটা একটু পড়লে আশা করি কিছুটা হলেও তোমাদের উপকারে লাগবে। প্রথম প্রশ্ন আমি কি রেখেছি না, প্রথম প্রশ্ন রেখেছি যে 38 সালে জুলাই বিপ্লব কোন দেশে হয়েছিল। একেবারে সহজ প্রশ্ন, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমেই বলে এসেছিলাম পৃথিবীর একমাত্র দেশ ফ্রান্স, যা 60 বছরের ব্যবধানে 3টি বিপ্লব দেখেছিল। 1790 ফরাসি বিপ্লব, 1830 সালে জুলাই বিপ্লব, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। এবং মনে রাখবে 26 তারিখের যে অর্ডিন্যান্স, তার প্রত্যুত্তরে 28 তারিখে প্রতিবাদ। এই যে 26 থেকে 28 জুলাই এটা হয়েছিল বলে এর নাম জুলাই বিপ্লব। আর ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়েছিল, তাহলে এটা আমরা 38 সালে পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম, 26 থেকে 28 জুলাই হয়েছিল বলে এর নাম জুলাই বিপ্লব। আর ফেব্রুয়ারি বিপ্লব 22 থেকে 24 ফেব্রুয়ারি, এটাও কিন্তু 3 দিনের হয়েছিল এই ফেব্রুয়ারি বিপ্লব, মনে রাখবে এটা। তাহলে কি বললাম, তাহলে ফেব্রুয়ারি বিপ্লব 22 থেকে 24 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে হয়েছিল বলে ফেব্রুয়ারি বিপ্লব, জুলাই বিপ্লব জুলাই মাসে হয়েছিল জুলাই বিপ্লব, এটা মাথায় রেখে দিবে। এবার একটু ব্যাখ্যা দিয়েছি, কি ব্যাখ্যা দিয়েছি, 38 সালে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল জুলাই বিপ্লব নামে খ্যাত, কারণ 30 সালে ডেটটা বলেছি, 26 থেকে 28 জুলাই, ডেটটা মার্ক করবে বলে এসেছি ইতিমধ্যে, কিন্তু খেয়াল করবে 26 থেকে 28 জুলাই এই বিপ্লব সংঘটিত হয়েছিল বলে একে আমরা জুলাই বিপ্লব বলছি, নামটা একটু মনে রাখবে। এবং তার প্রতিক্রিয়া শাসন ব্যবস্থা কার না, ফ্রান্সের যে বুড়ো বংশ ছিল, সে বুড়ো বংশের শাসক ছিলেন কার্ট অফ আর্টিয়েস বা ডিউক অফ আর্টিয়েস, যাকে আমরা বেশি ইতিহাস বইগুলোতে পাই। তার নাম দশম চার্লস, চার্লস 10 বা দশম চার্লস। তিনি যে প্রতিক্রিয়াশীল নীতি বা রক্ষণশীল নীতি, কনজারভেটিভ যে নীতি নিয়েছিল, সেটা ফরাসি জনগণকে মোটেই সন্তুষ্ট করতে পারেনি। অতএব দশম চার্লসের শাসন ব্যবস্থা একেবারেই সম্মানজনক ছিল না। এবং তার মন্ত্রী ছিল পলিগন্যাক, আগেই বলে এসেছি। পলিগন্যাকের পরামর্শে সংবিধানের 14 নম্বর ধারা, আর্টিকেল নাম্বার 14, তারা বলে জুলাই অর্ডিন্যান্স জারি করা হয়েছিল 4টে, মনে রাখবে তারিখটা বলে দিয়েছি, সালটাও বলে দিয়েছি। সেই 4টে অর্ডিন্যান্স জারি করে কি করলেন, ফরাসিবাসীর সমস্ত ক্ষমতাগুলো কেড়ে নিয়েছিল, সংবাদপত্রের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। তারই প্রতিবাদে দশম চার্লস এবং পলিগন্যাকের নেতৃত্বে যে 4টে অর্ডিন্যান্স জারি হয়েছিল, তার প্রতিবাদে নেমেছিল ন্যাশনাল পত্রিকার সম্পাদক অ্যাডলফ থিয়ার্স। আবারও বলবো, তাহলে দশম চার্লস এবং পলিগন্যাক যে 4টে অর্ডিন্যান্স জারি করেছিল, এখানে দমনমূলক অবস্থা 4টে করলে ভালো হয়, সেই 4টে অর্ডিন্যান্স 14 নম্বর ধারা জারি করেছিল, তার প্রতিবাদে নামলো ন্যাশনাল পত্রিকার সম্পাদক থিয়ার্স। তিনি 26 জুলাই অর্ডিন্যান্স জারির দিনেই, একই দিনেই তিনিও কি করলেন, একটা প্রতিবাদের ড্রাফট বা খসড়া তৈরি করে ফেললেন। এবং সেই খসড়াতে সামিল হলো কারা, দেখব দুদিন পরে সেই মানুষেরা থিয়ার্সকে সমর্থন করে নিয়ে পড়লো। সাধারণ জনগণ তো বটেই, ছাত্ররা, বুদ্ধিজীবীরা, শ্রমিক শ্রেণীরা, এবং সবচেয়ে আকর্ষণ হচ্ছে কার্বোনারি দলের সদস্যরা। ইতালির ঐক্য আন্দোলন যখন পড়বো আমরা দেখবে কার্বোনারি পড়বো, কারণ ইতালি কিন্তু পরাধীন ছিল, মেটার্নিক ভিয়েনা কংগ্রেসে করেছিল ফ্রান্স অধীনে। ইতালি কি করলো, সেই সেরেনা যুদ্ধের পরে ফ্রান্সের কাছ থেকে ভেনিসিয়া এবং রোম লাভ করেছিল, তাই না? 1870 সালে সেরেনা যুদ্ধের পরে ইতালির ঐক্য আন্দোলন সম্পন্ন হয়েছিল। যেহেতু ফ্রান্স অধীন ইতালি ছিল, তাই কার্বোনারি দলে কিন্তু বহু সদস্য এই সময় দেখব সমর্থন করবে দশম চার্লসের বিরুদ্ধে থিয়ার্সকে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাই ভালো করে জুলাই অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতিবাদে কোন গুপ্ত সমিতি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল, কার্বোনারি, মনে রাখবে এটা ভুলে গেলে চলবে না। আর এই জুলাই বিপ্লবের ধ্বজা, পতাকা আমাদের কলকাতা শহীদ মিনারের মাঠে রামমোহন রায় উড়িয়েছিল। ডিরোজিও জুলাই বিপ্লবকে স্যালুট জানিয়েছিল। রামমোহন ডিরোজিওর ফাংশনটা আমি ইউরোপ বইয়ে দিয়েছি, একটু পড়ে নেবেন, ভালো লাগবে খুব আপনাদের। শহীদ মিনারের মাঠে কে উড়িয়েছিল। যাও, দশম চার্লস যখন দেখছে পরিস্থিতি নাগালের বাইরে, তিনি ফ্রান্স ছেড়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। এবং সেখানে যখন তিনি চলে গেলেন, তখন পুরোপুরি 3 দিনের সংগ্রামে ফ্রান্সের মানুষ সফল হলেন। সেই সংগ্রামে নেতৃত্ব থিয়ার্সের নাম বলে এসেছি। টেরিল্যান্ড, যিনি ভিয়েনা কংগ্রেসে পৌরোহিত্য করেছিল, গিজো, নামটা না বললেই নয়। এরকম ব্যক্তিত্বগুলোর পরে ইতিহাস তোমাদের একটা ইউটিউব করে দেবো ভালো করে, দেখবে খুব ভালো ভালো তথ্য রয়েছে। এই মানুষের প্রতিবাদে 3 দিন 26 থেকে 28 জুলাইয়ের মধ্য দিয়ে বিনা রক্তপাতে জুলাই বিপ্লব সম্পন্ন হয়ে গেল। এই ইতিহাসটা ভালো করে জানবেন, অনেক কাজে লাগবে। দশম চার্লস যখন সিংহাসনে বসছে 1815 সালে, তার ঠিক আগে ফ্রান্সে কোন শাসন করেছে শাসক আমি বলে এসেছি। অষ্টাদশ লুই 2বার সিংহাসনে বসছে, নেপোলিয়ন যখন তখন, এবং দশম চার্লস 1824 সালে যখন সিংহাসনে বসছে, তখন মনে রাখবে
দশম চার্লস বসছে অষ্টাদশ জুনের উত্তরসূরি হিসাবে। তো অষ্টাদশ জুনের সময়কালটা আমি বলে এসেছি 1815 থেকে 24। আর দশম চার্লসের ঠিক আগে ফ্রান্সে কোন শাসক সাহায্য করেছিল? উত্তর অষ্টাদশ লুই। অষ্টাদশ লুই 1815 থেকে 24, 1824 থেকে 1830 দশম চার্লস, এটা মনে রেখে দিবে। এবারে বলবো 30 সালে জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট, খুব ভালো একটা প্রশ্ন পেয়ে গেলাম, আর বলতে অপেক্ষা রাখছে না, 24 থেকে 30 দশম চার্লস। আর দশম চার্লস রায় কে ছিল বলে দিয়েছি, অষ্টাদশ লুই 1815 থেকে 24। একেবারে প্লেনভাবে পড়বে, সহজভাবে পড়বে। আর অষ্টাদশ লুইয়ের মন্ত্রী কে ছিল? ভিলিন। দেখো তাহলে দশম চার্লস পড়তে গিয়ে কি বলেছিলাম বলো তোমরা সকলে? পলিগন্যাক। অষ্টাদশ লুইয়ের মন্ত্রী কে ছিল? উগ্র রাজতন্ত্রের সমর্থক ভিলিন। এই নামগুলো একটু মনে রেখে দিবে। অষ্টাদশ লুইয়ের মন্ত্রী ছিল ভিলিন, দশম চার্লসের পলিগন্যাক। এবারে আসছি নেক্সট প্রশ্ন, জুলাই রাজতন্ত্র। আমি আগেই বলে এসেছি লুই ফিলিপের নেতৃত্বে 1830 সালে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয় জুলাই রাজতন্ত্র। 18 বছর স্থায়ী ছিল 1848 পর্যন্ত। 1848 ফেব্রুয়ারি বিপ্লব জুলাই রাজতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছিল। 15 থেকে 48, 1815 থেকে 30, 1794 থেকে 1848, 1830 থেকে 48। তাই দেখো 1830 থেকে 48, 18 বছর বলে লিখে দিয়েছি। জুলাই রাজতন্ত্র কর্ণধার কে ছিল? লুই ফিলিপ। আমরা এটা বলেছিলাম যে 1830 সালে জুলাই বিপ্লব হয়েছিল 3 দিন, 26 থেকে 28 জুলাই। যে বিপ্লবের মধ্য দিয়ে কোন বংশের পতন ঘটেছিল বলো তোমরা? বুর্ব রাজবংশের পতন ঘটেছিল। এবং নতুন যে মানে এলো বংশ, রাজবংশ, তার নাম কি ছিল? তার বংশের নাম হচ্ছে অর্লিয়েন্স বংশীয়। অর্লিয়েন বংশ শাসক কে হয়েছিল? লুই ফিলিপ। তার বাসভবনের নাম কি ছিল? হোটেল দা ভিল। এই ভবন থেকে তিনি বিখ্যাত ঘোষণা করবে যে ফ্রান্সের আমি জনগণ, বিখ্যাত কথা বলবে ফ্রান্সের রাজা নয়, আমি ফরাসি জাতির রাজা। যাও সেই আমরা দেখব ন্যাশনাল পত্রিকার সম্পাদক থিয়ার্সের নেতৃত্বে পূর্ব রাজবংশের পতন ঘটবে বা দশম চার্লসের পতন ঘটবে। লুই ফিলিপের নেতৃত্বে শুরু হবে অর্লিয়েন্স বংশের শাসক। এবং লুই ফিলিপ সিংহাসনে বসলেন। তার বাড়ি, তার রাজপ্রাসাদের নাম প্যারিসের সবচেয়ে হোটেল, এখনই হোটেলটা আছে, হোটেল দা ভিল। ভালো মনে রাখবে, এই হোটেল দা ভিল থেকে বেশ কিছু কথা বলেছিল, তার মধ্যে দুই একটা কথা না বললেই নয়। কি ঘোষণা করেছিলেন? আমি ফ্রান্সের রাজা নয়, আমি ফরাসি জাতির রাজা। কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন! লুই ফিলিপ সিংহাসনে বসে বললেন আমি ফ্রান্সের রাজা নয়, আমি ফরাসি জাতির রাজা। এবং রুশের সামাজিক চুক্তির মতবাদকে গ্রহণ করে তিনি বললেন যে বংশগত অধিকার নয়, জনগণের ইচ্ছাই হবে রাজপদের মনোনয়নের প্রধান মানদণ্ড। জনগণ যাকে চাইবে তিনিই হবেন শাসক। কি বিখ্যাত কথা! দুটো কথা মনে রাখবে লুই ফিলিপ সিংহাসনে বসে 1830 বললেন আমি ফ্রান্সের রাজা নয়, আমি ফরাসি জাতির রাজা। তিনি রুশোর সামাজিক চুক্তির তত্ত্ব নিয়ে বললেন যে বংশগত কোনো অধিকার এখানে কাজ করবে না, জনগণের ইচ্ছাই রাজপদে মনোনয়নের প্রধান মানদণ্ড হবে। রাজপদে কে থাকবে জনগণের ইচ্ছাই সেখানে কিন্তু বড় ভূমিকা পালন করবে। লুই ফিলিপের নেতৃত্বে এক নতুন রাজতন্ত্রের সূচনা হয়েছিল। সেই রাজতন্ত্রের নাম বলে এসেছি, যার নাম জুলাই রাজতন্ত্র। খুব ইম্পর্টেন্ট, জুলাই অর্ডিন্যান্স, বারবার কথাটা বলে এসেছি। কত নম্বর ধারা বলে জারি করা হয়েছিল এটাও দিয়ে দিতে পারে। 14 নম্বর ধারা বলে জুলাই অর্ডিন্যান্স জারি করে দশম চার্লস, তার মন্ত্রী পলিগন্যাক। মনে রাখবে 4টি অর্ডিন্যান্সের কথা বলে দিয়ে এসেছি আগে। 26 জুলাই 14 নম্বর ধারা। এই 4টি অর্ডিন্যান্স কী কী ছিল একটু দেখে নেওয়া যাক। নবনির্বাচিত আইনসভা ভেঙে দেওয়া হবে, জুলাই অর্ডিন্যান্সে 1 নম্বরে বলা হয়েছিল। সংখ্যাগত স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছিল 2 নম্বর। 3 নম্বর, নির্বাচিত সংশোধন করে নির্বাচন সংখ্যা একেবারে কমিয়ে দেওয়া হয়, 1 লক্ষ পয়সার নিচে নামিয়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। ভোটার তালিকার নতুন যে নির্বাচন হবে সেখানে নতুন ভোটার তালিকায় চান্স পাবে, পুরনো লোক ভোট দিতে পারবে না। এক কথায় পুরো মেরুদণ্ড ভেঙে দিয়েছিল জুলাই অর্ডিন্যান্সে। এবং এইটা মনে রাখবে 1814 সালে নেপোলিয়ন বোনাপার্ট যে সংবিধান তৈরি করেছিল তাকে ভেঙে দিলেন 16 বছর পরে 1830 সালে দশম চার্লস। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে জুলাই অর্ডিন্যান্স তিনি জারি করে নিয়ে এসে চেঞ্জ করেছিল, প্রথমই অর্ডিন্যান্স জারি করেছিল 1814 নেপোলিয়ন বোনাপার্ট। লুই ফিলিপ ফ্রান্সে কি কি নামে পরিচিত দেখবে, দুদিকে নাম তার পরিচয় পাবে। একটা গোষ্ঠী তাকে বলবে নাগরিক রাজা, অপর একটা দল বলবে ভণ্ডামির অবতার। অর্থাৎ জুলাই রাজতন্ত্রের মুখ্য নায়ক লুই ফিলিপ ফ্রান্সের জনগণের আকাঙ্ক্ষা প্রথম দিয়ে পূরণ করতে পেরেছিলেন, তাই তিনি নাগরিক রাজা, সিটিজেনশিপ কিং বলা হয়। পরবর্তীকালে তিনি আস্তে আস্তে স্বৈরাচারী হলেন, তার পতনও ঘটল 1848 সালে, তাই তাকে বলা হচ্ছে ভণ্ডামির অবতার। খুব ভালো কোশ্চেন কিন্তু এটা, দেখে রাখবে লুই ফিলিপের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং এই জায়গাটা পড়বে তোমরা। কিভাবে দশম চার্লসের পর লুই ফিলিপ আসছে, তাহলে কি বললাম, লুই ফিলিপ প্রথমে মানুষের আশা পূরণ করবেন, তাই নাগরিক রাজা, পরে তিনি স্বৈরতন্ত্র হয়ে যাবেন, ভণ্ডামির অবতার। জুলাই রাজতন্ত্রের পতন কবে ঘটেছিল আগে বলেছিলাম 1830 সালে জুলাই রাজতন্ত্রের সূচনা হয়, পতন ঘটেছে 18 বছর পর 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে। অপশন দেখো দিয়ে দিয়েছি 1848 সালে। এখানে একটু ছোট্ট করে বলবো, বেশ কিছু উক্তিগুলো আছে, দেখে নেওয়া হোক। 1848 সালের এই যে
ফেব্রুয়ারি বিপ্লব হচ্ছে আমরা 22 থেকে 24, সেই তৃতীয় দিনে 24 ফেব্রুয়ারি লুই ফিলিপ পদত্যাগ করলো এবং জুলাই রাষ্ট্রে পতন ঘটেছিল। তাহলে এই যে ফেব্রুয়ারি বিপ্লব তাহলে কবে থেকে হয়েছিল? 22 থেকে 24, 22 টু 24 ফেব্রুয়ারি। এবং এই সময়কালে এই 24 ফেব্রুয়ারি পদত্যাগ করলো লুই ফিলিপ এবং জুলাই রাজতন্ত্র 18 বছর অবসান ঘটলো। তাই তো যে বলেছি 22-24 3 দিনে গণঅভ্যুত্থানে হয়ে গেল এবং 18 বছর রাজতন্ত্র। 18 বছর বলতে স্যার কোন সময়কালটাকে বলছেন? 1830 থেকে 1848 পতন ঘটে গেল। আর এই প্রসঙ্গে অ্যালফ্রেড কোববার্ন কি বলেছে? কোববার্ন বলেছে 1848-এর যে বিপ্লব এটা একটা দুর্ঘটনা মাত্র, আর কিছু নয়। কিন্তু এজিপি টেলর একটু গুছিয়ে বললেন 1789 সালে ফরাসি জাতীয়মণি বিপ্লব মনস্কতা তৈরি হয়েছিল। 1848 সাল বিপ্লব অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব তারই পুনরাবৃত্তি, অর্থাৎ বিপ্লবের জন্যই বিপ্লব হয়েছিল। এটা কে বলছেন? এজিপি টেলর। কিন্তু ঐতিহাসিক গ্রেনভিল বলছেন 1848 সালে বিপ্লবকে নিছক দুর্ঘটনা বা আকস্মিক বলে উড়িয়ে দেওয়া শোভনীয় হবে না। এই তিনটে উক্তি ভালো করে মনে রাখবে। জুলাই রাজতন্ত্রের পতন বা ফেব্রুয়ারি বিপ্লব প্রসঙ্গে বলেছিল কোববার্ন, এজিপি টেলর এবং গ্রেনভিল বলছেন। তবে কোববার্ন এবং এজিপি টেলর তিনটে মত ভালো করে খেয়াল করুন কে কি বলছে। বিপ্লবের জন্য বিপ্লব চেয়েছিল, কে বলছেন? এজিপি টেলর। তো 1848 ফেব্রুয়ারি বিপ্লব একটি দুর্ঘটনা ছিল কোববার্ন। গ্রেনভিল বলছে 1848 বিপ্লব নিছক দুর্ঘটনা আকস্মিক ছিল বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তিনটে মত ভালো করে মনে রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? আমরা সকলেই বলে এসেছি যে 1848 সালের 22 থেকে 24 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল এবং লুই ফিলিপ সাধারণ মানুষের মধ্যে আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। প্রথম দিয়ে কিছুটা করলেও আস্তে আস্তে তিনি রাজতন্ত্রকে সমর্থন করেছিলেন এবং তার অভ্যন্তরীণ ক্ষেত্রে, পররাষ্ট্রনীতি ক্ষেত্রে তিনি পুরোপুরি আস্তে আস্তে সফল থেকে দূরের কথা পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র ক্ষেত্রে তিনি পুরোপুরি সফল হতে পারেননি লুই ফিলিপ। আর এই সময় ভোটাধিকার সম্প্রসারণকে বলপূর্বক দমনের চেষ্টা করেছিলেন। উদারতন্ত্রী, প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী সমর্থকরা তারা লুই ফিলিপের পদত্যাগ দাবি করেছিল যে কেন বলপূর্বক দমনের চেষ্টা করা হলো। এই পরিস্থিতিতে আমরা জানি এই সামাজিক বিন্যাস, ক্ষমতা উত্তরণের জন্য বিভিন্ন সামাজিক শ্রেণীর অন্তর্দ্বন্দ্ব, অভ্যন্তরীণ বৈদেশিক ক্ষেত্রে সরকারের অসাফল্য, অর্থনৈতিক দুর্নীতি সবগুলো কিন্তু আস্তে আস্তে লুই ফিলিপকে পতন ঘটালো এবং তৈরি করে দিল 1848 সালের সেই 72 ঘন্টার বিপ্লব বা 3 দিনের বিপ্লব। এবার লাস্ট কোশ্চেন হেভি ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি বিপ্লবকে হাফ রেভলিউশন এবং রেভলিউশন অফ ইন্টেলেকচুয়ালস অর্থাৎ 1848 ফেব্রুয়ারি বিপ্লবকে কে অর্ধ বিপ্লব বলেছেন আর কে বুদ্ধিজীবীদের বিপ্লব বলেছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে এটা। 1848-এর যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল তাকে হাফ রেভলিউশন কে বলেছেন? ঐতিহাসিক গ্রেনভিল, যার মতটা আমি ইতিমধ্যেই বলে এসেছি। ঐতিহাসিক নেমিয়ার, ডেভিড টমসন এবং কেটেলবি। খুব আউটস্ট্যান্ডিং কোশ্চেন কিন্তু এটা, একদম পরীক্ষা আসার মতো। ফেব্রুয়ারি বিপ্লবকে অর্ধ বিপ্লব বলেছেন ঐতিহাসিক গ্রেনভিল, হাফ রেভলিউশন বলছেন গ্রেনভিল, নামটা মনে রাখবে। আর ঐতিহাসিক নেমিয়ার ফেব্রুয়ারি বিপ্লবকে বলেছে বুদ্ধিজীবীদের বিপ্লব বা রেভলিউশন অফ ইন্টেলেকচুয়ালস। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। জুলাই ফেব্রুয়ারি বিপ্লব থেকে যা যা আসতে পারে সুন্দর করে গুছিয়ে দিলাম, ভালো করে গুছিয়ে দিলাম, ভালো করে দেখবেন পরবর্তী ভিডিও এরপর আমি দেব। তো কাদের কেমন লাগছে ইউরোপীয় ইতিহাস জানাবে। মক টেস্ট সিরিজ চলছে, 120টা, 30 আগস্ট চলবে, 22 জুলাই শুরু হয়ে গেছে। 3টে করে 120টা যারা মক দিতে চাইছেন প্রশ্নের মান্যতা দিয়ে আসতে পারেন। এই দুটো বই একদম যদি মনে হয় ভালো বই, এখনও সময় আছে কিনে নেবো, আপনারা কিনতে পারেন। আমি দেখিয়েছিলাম, আজও দেখিয়ে দিচ্ছি। এই বইটা একটু আপনারা সংগ্রহ করে দেখতে পারেন, আপনাদের খুব কাজে লাগবে। ইউরোপ ইতিহাসটাও কিন্তু পড়বেন প্লিজ, নতুন এডিশনটা পাবলিশড হয়ে গেল কদিন আগে, এই বইটাও কিন্তু করবেন। এমসিকিউগুলো খুব বিভৎস করে দেওয়া রয়েছে, ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, ভালো লাগবে যথেষ্ট, আপনি কিনতে পারেন। স্পেশাল ক্লাস চলছে, যদি মনে হয় যে ক্লাস নেবো, পুরো টপিকগুলো এখন সাজিয়ে দিচ্ছি, সকাল দুপুর সন্ধ্যে বিভিন্ন ব্যাচে ক্লাস নিয়ে। এবং যারা টেক্সট পড়তে চাইছেন তারা এই দুটো বই ফলো করতে পারেন, সবার কাছে আবেদন রইল। আর এই বইটার বিশেষত্ব কী আছে, অনেকে ডিমান্ড করেছিল স্যার কী কী আছে একটু গুছিয়ে দিবেন। 130টা প্র্যাকটিস সেট, পশ্চিমবঙ্গের কোনো পাবলিশার্সের কোনো বই এখনও 60 মার্কসের 130টা প্র্যাকটিস সেট বা মডেল সেট প্রকাশিত হয়নি। একমাত্র বই 130 প্র্যাকটিস সেট। এবং যেটা সবচেয়ে বড় কথা, এই বইটাতে কেন্দ্র এবং রাজ্যতে এসছে এমন 8,500 গভর্নমেন্ট প্রশ্ন, আমার প্রশ্ন নয়। এই 8,500 কোশ্চেনটা অবশ্যই চোখ বুলাবেন। সেটা WBC হতে পারে, প্রিলিমিন, রেল হতে পারে, টাফ সিলেকশন, আদার রাজ্যের PSCর প্রশ্নগুলো আপনি ভালো করে দেখবেন। তাহলে আপনি প্রচুর পরিমাণে যেটা কোনো বইয়ে পাবেন না আপনি। এবং 1000 টাকা দাম হয়েছে, 999 টাকা, 565তে আমরা তুলে দিচ্ছি পোস্টালে বাড়িতে। 565 টাকায় আপনি 130টা সেট, 8,500 গভর্নমেন্ট প্রশ্ন, 3,000 ওয়ান লাইনার এবং সিলেবাস ধরে প্রাচীন মধ্য আধুনিকের পুরো প্রথমে আলোচনা করেছি। আপনি আলোচনাগুলো অন্তর থেকে পড়বেন, তাহলে বুঝতে পারবেন, ভালোবেসে পড়বেন কী পরিমাণ দেওয়া রয়েছে। এবং চ্যাপ্টার ওয়াইজ
শেষ করার পর এমসিকিউ দেওয়া রয়েছে। বইটার গুরুত্ব আমি তুলে দিয়েছি এবং 565 টাকায় একেবারে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সরাসরি বইটা কিনুন। আমি বলছি এখনও যে সময় আছে, বইটা চর্চা করলে আপনারা একটু উপকার পাবেন। আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগলো একটু জানিও। বাই।